হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে এখানে আলোচনা করব, ওয়ার্কশপে আমরা যে সমস্ত মেজারিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি এটা তার মধ্যে একটা। যেমন তোমরা ভার্নিয়ারে ব্যবহার আগে শিখেছো, আজকে শিখবে মাইক্রোমিটার। মাইক্রোমিটার এটা এতটা একটা প্রিসিশন ইনস্ট্রুমেন্ট যে এখানেতে আমরা 0.01 মিলিমিটার পর্যন্ত এখানে মেজারমেন্ট করতে পারবো। আবার যদি এর ভার্নিয়ার মাইক্রোমিটার হয় তো আবার তারও 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 0.001 মিলিমিটার এইখানেতে আমরা সর্বনিম্ন মাপ অর্থাৎ লিস্ট কাউন্ট হবে সেটা মাপ নিতে পারবো। চলো আমরা আজকে মাইক্রোমিটার সম্বন্ধে কিছু ভিডিও, কিছু অ্যানিমেশন, কি সংজ্ঞা, কিভাবে মাপ নিতে হয়, কিভাবে এর ত্রুটি থাকলে তার স্বরূপ নির্ণয় করতে হয়, সেসবগুলোই আজকে শিখব। চলো দেখে নিই। এখানে একটা আমরা মাইক্রোমিটারের ছবি দেখিয়েছি। দেখো, একটা অংশ যাচ্ছে, মাঝখানে একটা গোলাকার অংশ রাখা হয়েছে যেটাকে আমরা এখানে ইমেজ বা বস্তু বলি, যেটার মেজারমেন্ট আমরা করব, অর্থাৎ এটার কথা আমরা বলছি। এখানেতে কি দেখব না, এখানেতে কিভাবে এটা কাজ করে, এটা একটা আউটসাইড মাইক্রোমিটারের চিত্র আমরা দেখিয়েছি। আউটসাইড মাইক্রোমিটারটা কি না, আউটসাইড মাইক্রোমিটার ইজ এ প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার এক্সটার্নাল ডাইমেনশন লাইক শ্যাফট, ডায়ামিটার, থিকনেস অফ প্লেটস, ফ্ল্যাটস এটসেট্রা। এই সাহায্যে আমরা একটা চুলের ব্যাসও মাপতে পারি খুব সহজেই। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ আউটসাইড মাইক্রোমিটার, অর্থাৎ আউটসাইড মাইক্রোমিটারের কি ওয়ার্কিং প্রিন্সিপাল, কি সূত্র ধরে এটা কাজ হয় সেটা আমরা আজকে দেখব। আউটসাইড মাইক্রোমিটার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ নাট অ্যান্ড স্ক্রু, অর্থাৎ এইখানেতে একটা বোল্টের ছবি দেখানো হয়েছে আর এখানে একটা দেখো নাটের ছবি দেখানো হয়েছে। এইখানেতে কিভাবে হয় না কাজটা, দ্য লিনিয়ার মুভমেন্ট অফ দ্য স্পিন্ডিল ডিউরিং ওয়ান রোটেশন ইজ ইকুয়াল টু দ্য পিচ অফ দ্য স্ক্রু। এখানটা একবার যে এইদিকে ঘুরুক বা ওইদিকে ঘুরুক, অর্থাৎ ওই যে বোল্টের পিচটা আছে তার যে পিচ ডিস্টেন্স সেটা 1 পাক ঘুরলে ওই পিচ ডিস্টেন্সের সমানই মুভমেন্ট করে। পার্টস অফ অ্যান আউটসাইড মাইক্রোমিটার, আউটসাইড মাইক্রোমিটারে কি কি পার্টস থাকে সেগুলো আজকে দেখবো। দেখো এখানে প্রথম দেখো, এটাকে বলছি আমরা এনভিল। নেক্সট আছে স্পিন্ডিল, যেটা দেখবে আগের ভিডিওটাতে দেখছিলে যে বেরিয়ে বেরিয়ে অংশটা আসছিল ছবি থেকে, সেটাই হচ্ছে স্পিন্ডিল। ইনার স্লিভ, অর্থাৎ ভিতরের দিকে যে স্লিভ থাকে, বাইরের অংশটাকে আমরা বলি থিম্বিল। নিচে আছে দেখো এখানে একটা লক নাট, আউটার স্লিভ আর র্যাচেট স্টপার। এবার পার্টস অ্যান্ড আউটসাইড মাইক্রোমিটারের একটা অ্যানিমেশন ভিডিও দেখবো, এর মাধ্যমে তোমরা আর একটু ভালো বুঝতে পারবে। দেখো জিনিসটা, এটাকে খোলা অবস্থা দেখানো হয়েছে, অর্থাৎ এর সঙ্গে এই পার্টসটা আমাদের যুক্ত থাকে, সেটাকে এখানে খোলা অবস্থাতে আমরা দেখিয়েছি যে কীরকম দেখতে হয়। অর্থাৎ এখানে কি থাকে, নার্ভ ফিঙ্গার গ্রিপ একটা থাকে, থিম্বিল থাকে বাইরের অংশটা, এই জায়গাটাতে থ্রেড করা থাকে, বা এই যে অংশটা স্পিন্ডিল, অর্থাৎ এইখানে যে যাতায়াত করছিল সেই অংশটা হচ্ছে স্পিন্ডিল। এখানে দেখো এটা এনভিল, এটা ফ্রেম, স্লিভ অর ব্যারেল আর অ্যাডজাস্টিং নাট। এবার এটাকে ভেতরেতে ঢুকিয়ে আমরা তারপর টাইট দিই, অর্থাৎ যখন পুরো আমরা একটা চিত্র দেখতে পাই তখন আমরা এইভাবে দেখতে পাই। এটা হচ্ছে একটা আউটসাইড মাইক্রোমিটারের সমস্ত অংশ বা পার্টকে দেখালাম। এ মাইক্রোমিটার ইজ এ প্রিসিশন ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার 0.01 মিলিমিটার পর্যন্ত এখানে আমরা মেজার করে থাকি। ইউজিং প্রসিডিওর, এরপর আমরা এটাকে কিভাবে ব্যবহার করি অর্থাৎ অ্যাপ্লিকেশন কিভাবে করি সেটাকে দেখো। এটার মাঝখানে একটা বস্তুকে রেখে আমরা কিভাবে মেজার করি। আগে আমরা কি করি না, থিম্বিলটাকে ঘুরিয়ে আমাদের স্পিন্ডিলটাকে ভেতরের দিকে, অর্থাৎ এখানে গ্যাপ করে দিলাম একটা, যেখানেতে আমরা জব বা বস্তুকে ঢোকাবো। এই অংশটা কি থিম্বিল, যেটা ঘুরে ঘুরে বাইরে গেল। নাল গ্রিপ, যেখানটা ধরে আমরা ঘুরাই। ব্যারেল বা স্লিপ বলা হয়, এটা ফ্রেম। এরপর একটা বস্তুকে আমরা নেবো, নিয়ে পর এই এনভিল আর স্পিন্ডিলের মাঝখানে, যেমন এটা হচ্ছে আমাদের এখন বস্তু, ওটা ওর মাঝখানে আসবে। এরপর আমরা আবার থিম্বিলকে ঘুরিয়ে এটাকে এর জায়গায় গায়েতে টাচ করাবো, যেটা অবজেক্টের গায়ে। তারপর এটা পুরোপুরি আমরা প্রেসার দিয়ে না ঘুরিয়ে শেষে এইখানে যেটা র্যাচেট স্টপ বলা হয় এটাকে ধরিয়ে আমরা ঘোরাবো। তাতে কি হবে না, বেশি অংশ যদি প্রেসার হয় সেটা র্যাচেটের মাধ্যমে, বাকিটা আর প্রেসারটা নেবে না। এটা লক নাট, এখানে ঠিক লক পজিশন হলে তারপরে এটাকে লক করে দেবো। লক করে দিলে কি হবে না, যে মেজারিংটা ছিল সেটাই থেকে যাবে। এরপর আমরা এইখান থেকে এর মেজারমেন্টটা নেবো। কিভাবে মেজারমেন্ট নেওয়া হয় না, টোটাল রিডিং ইজ ইকাল টু মেন স্কেল রিডিং প্লাস লিস্ট কাউন্ট
ইনটু থিম্বিল রিডিং, অর্থাৎ লিস্ট কাউন্ট সঙ্গে থিম্বিল রিডিং, এই থিম্বিলে যে রিডিংটা আসবে তাসটা সেটা কি করব, লিস্ট কাউন্ট দিয়ে গুণ করব। এখানে মেন স্কেলে বলা হয়েছিল 17.5 আর লিস্ট কাউন্ট কত 0.01, আর এখানে দেখাচ্ছে 15, অর্থাৎ এখানে 15কে 0.01 দিয়ে গুণ করবো 17.5 এর সাথে প্লাস করে। টোটাল রিডিং তাহলে কি আসবে না 17.65। এটা হচ্ছে ইউজিং প্রসিডিওর আমাদের একটা মাইক্রোমিটারে। গ্র্যাজুয়েশন ইন এ মেট্রিক আউটসাইড মাইক্রোমিটার, একটা মাইক্রোমিটারে কিভাবে গ্র্যাজুয়েশন করা থাকে তোমরা আগেই দেখেছো যে এখানে এটা কি বলা হয়েছিল, স্লিভের মধ্যে একটা লাইন কাটা আছে যেটাকে আমরা বলি ডেটাম লাইন। এইটা যেটা ঘুরে হাত দিয়ে ঘোরাচ্ছিলাম যেখানে নাল পজিশন ছিল সেটা বলা হয় থিম্বিল। অর্থাৎ এইখানে যে এখান থেকে একটা ডিস্টেন্স গ্যাপ সেটা হচ্ছে 1 মিলিমিটার, এর মাঝখানে যদি কোনো গ্র্যাজুয়েশন করা থাকে সেটা হয় 0.5 মিলিমিটার। In metric micrometer, the pitch of the spindle thread is equal to 0.5 মিলিমিটার, অর্থাৎ মেট্রিক মাইক্রোমিটারে আমরা যে ওখানেতে স্ক্রুটাকে ব্যবহার করব তার যে পিচ হয় তার পয়েন্ট সেটা হয় 0.5 mm। Thereby in one rotation of the thimble the spindle moves 0.5 মিলিমিটার, অর্থাৎ এক পাক তখন যদি ঘোরে থিম্বিলটা ওটা কতটা রাস্তা অতিক্রম করে 0.5 mm। On the barrel a 25 long datum line is marked, this line is further graduated to millimeters and half millimeters, অর্থাৎ এই ব্যারেলটা যদি এটা পিছিয়ে পিছিয়ে 0 থেকে কত দূর পর্যন্ত পিছিয়ে পিছিয়ে যেতে পারবে 25 mm পর্যন্ত। এখানে আগেও বলেছি যে এখান থেকে এই উপরের লাইনে যে গ্যাপটা থাকে সেটা হচ্ছে 1 মিলিমিটার, এর ঠিক মধ্যবর্তী একটা অংশে আমরা এখানেতে ডিভাইড করে একটা দাগ রাখা আছে সেটা কত হয় 0.5 মিলিমিটার। দ্য সার্কামফারেন্স অফ দ্য বিবেল এজ অন দ্য থিম্বিল, অর্থাৎ এই যে আমাদের টেপার করা অংশ সেটাকে বিবেলেন্স বলা হয়, ইন গ্র্যাজুয়েটেড ইনটু 50 ইকুয়াল ডিভিশন, অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত যে সার্কুলার আকারে যে গ্র্যাজুয়েশনটা আছে সেটা কটা থাকে 50টা ভাগ করা থাকে। সেটা কিভাবে লেখা থাকে 0, 5, 10, 15 ড্যাশ 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 45, 50, অর্থাৎ এই যে 0, 5 থেকে এইভাবে ঘুরে ঘুরে আসে 50টা থাকে না, 0 আর 50 একই মার্কস ওটা। এটা থাকে কি রকম ভাবে না, এটা থাকে ক্লকওয়াইজ ডিরেকশন, অর্থাৎ 0 থেকে 5 এইভাবে ঘুরছে যেটা সেটা আমরা কিভাবে থাকে না ক্লকওয়াইজে থাকে। লিস্ট কাউন্ট, যে মাইক্রোমিটার আমরা ব্যবহার করব তার লিস্ট কাউন্ট কত হয় কিভাবে বের করব দেখো। দ্য ডিস্টেন্স মুভড দি স্পিন্ডল ডিউরিং ওয়ান রোটেশন অফ দ্য থিম্বিল ইজ ইকাল টু কত না 0.5 মিলিমিটার, অর্থাৎ বললাম যে একটা পিচের যে দূরত্ব সেটা এখানে একবার রোটেশনেতে ঘুরে। এখানে দেখানো হয়েছে যেটা কি 1, দেখো এটাকে না মুভমেন্ট অফ 1 ডিভিশন অফ থিম্বিল কত করা হবে না একটা এক পাক ঘুরলে কি হবে 0.5/50, অর্থাৎ এটা গোটাটা কতটা আছে 50টা ভাগ করা আছে, তাহলে একটা ডিস্টেন্স অর্থাৎ একটা গ্যাপ কতটা হবে এখান থেকে এই গ্যাপটা কত হবে 0.1 মিলিমিটার, যেটা 2 নম্বর দিয়ে এখানেতে দেখানো হয়েছে। দেখো অ্যাকিউরেসি or least count of a metric outside micrometer is equal to তাহলে কত হবে 0.01 মিলিমিটার, অর্থাৎ এটাই হবে আমাদের এখানের মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট। রিডিং অফ এ মেট্রিক আউটসাইড মাইক্রোমিটার, একটা মেট্রিক আউটসাইড মাইক্রোমিটারে কিভাবে আমরা রিডিং নিই সেটা আজকে শিখবো। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা তোমাদের ভালো করে শিখতে হবে কারণ এর সাহায্যে আমরা রিডিং নিতে পারবো। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এইখানে দেখাবো এবং কিভাবে মার্ক করা আছে সেটাকে দেখো। দেখো হিয়ার মেন স্কেল ডিভিশন কত আছে না আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কতটা ক্রস করেছে 5 পর্যন্ত ক্রস করেছে, অর্থাৎ মেন স্কেল রিডিং কত হবে 5 mm, যেটা আমাদের দেখো ওই লাল অ্যারো দিয়ে তোমাদেরকে দেখালাম। এখানেতে হাফ গ্র্যাজুয়েশন যেগুলো এগুলোকে বলে সেটাকে এইখানে আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ তাহলে ওইটাকে আমরা কোনো রিডিং হিসাবে এখন ধরতেও পারবো না। সাব ডিভিশন তার কি হবে না 0, অর্থাৎ সাব ডিভিশন এখানে কিছু নেই। থিম্বিল ডিভিশন কত আছে না থিম্বিল ডিভিশন দেখো এখানে আমি তোমাকে একটু বক্স করে দেখেছি যে 20 দাগটা এই আমাদের ডেটাম লাইনের সাথে মিলে গেছে, অর্থাৎ তার সাথে কি হবে না লিস্ট কাউন্ট গুণ করা হবে। লিস্ট কাউন্ট গুণ করে কত হলো 20 ইন্টু 0.01 ইজ ইকাল টু 0.20 mm। সাব টোটাল করে আমরা কত পাবো এটাকে দেখো, এরপর সাব টোটাল ইজ ইকাল টু 5.20, অর্থাৎ এইখানে যে ছবিটা তোমাদেরকে দেখানো হয়েছে তার
টোটাল রিডিং কত আসবে 5.20 mm। আবার একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল থেকে বুঝতে চেষ্টা করো কিভাবে মাইক্রোমিটারের রিডিং নেওয়া হয়। দেখো এখানে ইন দ্য গিভেন ফিগার ফার্স্ট রিড দ্য ব্যারেল গ্র্যাজুয়েশন। প্রথমে কি দেখবো না ব্যারেলেতে গ্র্যাজুয়েশনটা দেখবো। এখানেতে কি 0, 5, 10 এরকম ভাবে গেছে, তারপর 10-এর পরে কত হবে 11, 12, 13। দেখো এখানেতে কি দেখানো হয়েছে যে ব্যারেল গ্র্যাজুয়েশন হুইচ ইজ 13, দ্যাট ইজ 13 mm, অর্থাৎ 13 mm ওইখানে আমরা মাপ দেখতে পাচ্ছি। তারপরে দেখো হাফ মিলিমিটার ইজ অলসো ভিজিবল, অর্থাৎ নিচেতে দেখো এই যে হাফ মিলিমিটার সেটাকেও আমরা দেখতে পাচ্ছি। তারপরে কি আছে না 10, তাহলে 13 প্লাস 0.50 mm ইজিক্যাল টু 13.50 আমরা অলরেডি রিডিং পেয়েছি। এরপরে আমরা লিস্ট কাউন্ট দিয়ে দেখবো, অর্থাৎ থিম্বিল গ্র্যাজুয়েশন কত আছে সেটা দেখবো। নেক্সট রিড দ্য থিম্বিল গ্র্যাজুয়েশন হুইচ ইজ 13, অর্থাৎ এখান থেকে দেখো ক্রস করে কত হয়েছে 10, 11, 12, 13। এরপরে যদি এইখানেতে যেহেতু 14, 15 অর্থাৎ 13-এর দাগটা আমাদের এখানে মিলেছে বলে মনে করা হচ্ছে, হুইচ ইজ 0.01 mm ইন্টু 13, অর্থাৎ কি দাঁড়াচ্ছে 0.13 mm। সামেশন অফ অল অ্যাবাভ দ্য রিডিং কত হবে 13.50 প্লাস এইটা, এখানে 13.50 ছিল আর এখানে 0.13 mm, অর্থাৎ দুটোকে যোগ করলে কত হবে 13.63 mm। অর্থাৎ দেখো ওইখানেতে রেড কালার দিয়ে আমি আরো একবার দেখাচ্ছি তোমাদেরকে, যে রেড কালারের অ্যারোটা দেখতে পাচ্ছ সেটা কত নির্দেশ করছে 13। এরপরে যে রেড কালারের অ্যারোটা সেটা দেখো 0.5 এর একটা দেখাচ্ছ, 13 এর পরে 0.5 মানে 13.5। এরপরের যে অ্যারোটা গেছে দেখো সেটাকে নজর কি করছে না সেটা আমাদের থিম্বিলের গ্র্যাজুয়েশনকে দেখাচ্ছে, সেটা কত 13। সেটাকে কার সাথে মাল্টিপ্লিকেশন করবো না লিস্ট কাউন্টের সাথে মাল্টিপ্লিকেশন করে আমরা কত পেয়েছি 0.13 mm। আরো একটা এক্সাম্পল তোমাদের সুবিধার্থে আবার দেখাচ্ছি, দেখো এখানেতে কত আমরা দেখতে পাচ্ছি ভালো করে দেখো। ইন দ্য গিভেন ফিগার ফার্স্ট রিড অফ দ্য ব্যারেল গ্র্যাজুয়েশন, কত ব্যারেল গ্র্যাজুয়েশন কত আছে না 7, 5 এর পরে কত হবে 6, 7 এগুলো 1 mm করে। তারপরে আমরা দেখব যে হাফ গ্র্যাজুয়েশন, না হাফ গ্র্যাজুয়েশন কিছু দেখতে পাচ্ছি না, অর্থাৎ হাফ মিলিমিটার ইজ নট ভিজিবল, অর্থাৎ দেখতে পাচ্ছি না। নেক্সট রিডিং থিম্বিল গ্র্যাজুয়েশন হুইচ ইজ 31, অর্থাৎ 30 এরপরে দেখো এক ঘর গেছে, অর্থাৎ 31 এতে মিলে গেছে। মাল্টিপ্লাই বাই লিস্ট কাউন্ট, এটাকে লিস্ট কাউন্ট দিয়ে মাল্টিপ্লাই করবো 31 কে, তাহলে 31 ইন্টু 0.01 কত দাঁড়াবে 0.31 mm। সামেশন অফ অল অ্যাবাভ রিডিং, সব রিডিংটাকে টোটাল করলে কত পাবো না এখান থেকে পেয়েছিলাম 7, হাফ ডিভিশন কিছু ছিল না, তাহলে এইটাকে আমরা করব কত আসবে, অর্থাৎ থিম্বিল গ্র্যাজুয়েশন যেটা কি ছিল সেখান থেকে পেয়েছিলাম 0.31, টোটাল রিডিং কত আসবে 7.31 mm। আবার একবার দেখিয়ে দিচ্ছি, দেখো অ্যারো দিয়ে ওটাকে 7 কে আমরা উল্লেখ করেছি। এরপরে যেটা করেছি অর্থাৎ হাফ ডিভিশন, হাফ মিলিমিটারের যে ডিভিশন সেটা আমরা দেখতে পাইনি এখানে। তারপর কত দেখিয়েছিলাম না 31 থিম্বিল গ্র্যাজুয়েশনকে দেখিয়েছিলাম, তার সঙ্গে লিস্ট কাউন্টকে আমরা গুণ করে টোটাল রিডিংটা পেয়েছিলাম। আশা করি এই 3টে এক্সাম্পল থেকে তোমরা রিডিং নিতে অবশ্যই শিখে যাবে। এরপর আমরা মাইক্রোমিটারের রিডিং নিতে গেলে মাইক্রোমিটারের কিছু ত্রুটি আমাদের কাছে এসে পড়ে। সেটা কিরকম না আমাদের কনস্ট্রাকশনগত অর্থাৎ আমাদের বানানোর সময় মাইক্রোমিটার তখন কিছু ত্রুটি হয়ে থাকতে পারে। এছাড়া আর কি হতে পারে না, এছাড়াও দেখো এখানেতে কিরকম হয়, মাইক্রোমিটার যখন আমাদের তৈরি হয়েছিল আমরা যখন ব্যারেল বা স্লিপকে বাড়িয়ে নিয়ে গিয়ে এনভিলের সাথে টাচ করছে, এই টাচিং পয়েন্টে কিছু ত্রুটি থাকতে পারে। সেটা আমাদের গঠনগত অর্থাৎ স্ক্রুয়ের কিছু ডিস্টার্ব হতে পারে, আমাদের ব্যবহারের পরে ক্ষয়ের জন্য হতে পারে, এছাড়া অন্যান্য অনেক কারণ হতে পারে। সেগুলোর উপরে বেস করে মাইক্রোমিটারের 3 ধরনের এরর হয়। সেই এররগুলো তোমাদের আজকে দেখাবো। এই এররটাকেও আমাদের টোটাল রিডিংয়ের সাথে যোগ বা বিয়োগ কি করতে হবে সেটা এরপরে শেখাবো, সেটা অবশ্যই দরকার। অর্থাৎ একটা মাইক্রোমিটার আমরা যখন যে মুহূর্তে হাতে পেলাম, হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করতে হয় না দেখতে হয় এর কোনো এরর আছে কিনা। তাহলে একটা মাইক্রোমিটারের রিডিং নেওয়ার সর্বপ্রথম যে জিনিস শিখতে হয় সেটা আমাদেরকে যে মাইক্রোমিটারের কোনো এরর আছে কিনা। চলো এবার এরর দিয়ে কিভাবে মেজারমেন্ট অর্থাৎ এরর থাকলে কিভাবে মেজারমেন্ট হয় সেটা তোমাদেরকে শেখাবো, চলো দেখে নিই। এরর ইন মাইক্রোমিটার, অর্থাৎ মাইক্রোমিটারে
জিরোর ত্রুটির জন্য, অর্থাৎ এখানে যদি থিম্বিল আর ব্যারেলে জিরো যদি কনসাইড না করে, অর্থাৎ এখানেতে যখন এনভিলের সাথে স্পিন্ডেলটা টাচ করে গেছে তখন যদি দেখি আমরা যে মাইক্রোমিটারটা ত্রুটিপূর্ণ না হয়, তাহলে এখানে যে থিম্বিলের জিরো আর ব্যারেলের জিরো, অর্থাৎ এটা যদি একসাথে কয়েনসাইড করে, তাহলে আমরা বলবো যে এটা মাইক্রোমিটারটা ত্রুটিপূর্ণ নয়। অর্থাৎ ইফ এটাতে নো জিরো এরর, অর্থাৎ ইফ নো জিরো এরর দেন রিডিং ইজ ইকাল টু 0.00 অর্থাৎ যদি মাইক্রোমিটারে কোনো ত্রুটিপূর্ণ না থাকে তাহলে আমাদের যে রিডিং আগে নিতে শিখেছিলাম, অর্থাৎ যে বেস রিডিং, সেটাই আমাদের রিডিং থেকে যাবে, এর সাথে আর কোনো রিডিং যোগ করার দরকার হবে না। নেক্সট দেখো কি হচ্ছে পজিটিভ জিরো এরর। এটা কি ধরনের না, এই ক্ষেত্রেও তাই মাইক্রোমিটারের এনভিল আর স্পিন্ডেল টাচ করার পরে যে একটা ত্রুটি দেখা যায়, অর্থাৎ কি যে এই যে থিম্বিলের জিরো আর ডেটাম লাইনের জিরো মেলেনি কীরকম ধরনের মেলেনি না, দেখো যদি বাই চান্স এদের গ্যাপের মাঝে কিছু ঢুকে থেকে থাকে বা কোনো ক্ষয়গত ত্রুটি বা কোনো নোংরা জমে গিয়ে থাকে, তাহলে অবশ্যই দেখো এই জিরোটা আমাদের এই অবধি পৌঁছায়নি, অর্থাৎ দুটো ঘর আগেই থেমে গেছে, অর্থাৎ একটা প্লাস রিডিং অলরেডি থেকেই যাচ্ছে আমার। সেক্ষেত্রে কি বলছে, ইফ শোজ পজিটিভ জিরো এরর দেন সাবস্ট্রাক্ট দ্য পজিটিভ রিডিং। কতটা পজিটিভ রিডিং হয়েছে না, এক ঘর দু ঘর, অর্থাৎ দু ঘরের ভ্যালু কত 2 ইন্টু 0.01 অর্থাৎ কি দাঁড়াচ্ছে না প্লাস 0.02 ফ্রম টোটাল শোয়িং রিডিং। অর্থাৎ যে টোটাল রিডিংটা আমরা একটু আগে নিতে শিখেছিলাম, সেইখান থেকে এই রিডিংটাকে মাইনাস করে দেবো, অর্থাৎ প্লাস এরর পজিটিভ এরর হলে তাহলে কি টোটাল রিডিং থেকে মাইনাস করতে হয়, অর্থাৎ বিয়োগ করতে হয়। দেখো এক্সকে আমরা এখানে ডিনোট করেছি যে টোটাল যে রিডিং, আগের যে তিনটে এক্সাম্পলে তোমরা নিতে শিখেছিলে, সেইখান থেকে যদি এই ধরনের ত্রুটি বলতে পজিটিভ জিরো এরর, অর্থাৎ পজিটিভ জিরো এরর কাকে বললাম আবারও বলছি, যদি এই দুটো কন্ট্যাক্ট অবস্থায় স্পিন্ডিল এবং এনভিল কন্ট্যাক্ট অবস্থাতে স্পিন্ডিলের জিরো এবং থিম্বিলের জিরো যদি কয়েনসাইড অর্থাৎ না মেলে, অর্থাৎ কিছু আগেতেই থেমে গেছে, জিরোটা পৌঁছায়নি, কতটা ঘর পৌঁছায়নি সেটাকে ক্যালকুলেট করে কার সাথে লিস্ট কাউন্টের সাথে মাল্টিপ্লাই করব এবং টোটাল এই যে রিডিংটা আসবে সেটা আমরা যে রিডিং নিতে শিখেছি সেইখান থেকে কি করব না মাইনাস করে দেবো। অর্থাৎ পজিটিভ জিরোর এরর এলে অবশ্যই সেটাকে টোটাল রিডিং থেকে মাইনাস করতে হয়। এরপর কি ধরনের হয় নেগেটিভ জিরো এরর। আগেরটাতে কি দেখেছিলে যে জিরোটা এখানে এসে থেমে গিয়েছিল, এখন জিরো পেরিয়ে চলে গেছে, অর্থাৎ ধরো যদি কোনো কারণে স্ক্রুটার অর্থাৎ যে ভেতরে যে আমাদের স্ক্রুটাকে ব্যবহার করা হচ্ছে কোনো কারণে ক্ষয় হয়ে গেছে, স্ল্যাকনেসের জন্য এগিয়ে চলে আসছে, দেখা যাচ্ছে একটু পেরিয়ে গেছে, এক্ষেত্রে সেইটাকেই দেখানো হয়েছে, অর্থাৎ এই যে জিরো তার থেকে ওই জিরোটা পেরিয়ে চলে গেছে। এই দুটো সবসময় খেয়াল রাখবে, এটা কখন না মাইক্রোমিটার আমরা যখন হাতে পাবো তখন চেক করতে হয়, রিডিং নেওয়ার পরে নয়। অর্থাৎ প্রথম অবস্থাতে এই দুটোকে টাচ করিয়ে দেখে নেবো। এক্ষেত্রে কি দেখছি না জিরোটা কত ঘর পেরিয়ে গেছে, 1 2 3 4 চারটে ঘর পেরিয়ে গেছে, অর্থাৎ এরও তো একটা রিডিং আছে, সেই রিডিংটা কত না দেখো বলছে ইফ শোজ নেগেটিভ জিরো এরর, এটাকে কি বলছি নেগেটিভ জিরো এরর। এইরকম যদি ঘটনা ঘটে তখন কি করব, দেন অ্যাড দ্য নেগেটিভ রিডিংটা কত না 4 ঘর, 4 ঘরের কত ভ্যালু 4 ইন্টু 0.01, অর্থাৎ সেটা মাইনাসে দেখাবো যেহেতু এটা নেগেটিভ এরর, মাইনাস 0.04 ফ্রম দ্য টোটাল শোয়িং রিডিং। এরপর যে টোটাল রিডিং আমরা নিতে শিখেছিলাম সেইখানের সঙ্গে এই রিডিংটাকে প্লাস করব, অর্থাৎ আগের ক্ষেত্রে পজিটিভ জিরো এররের ক্ষেত্রে টোটাল রিডিং থেকে আমরা ওটাকে মাইনাস করেছিলাম, নেগেটিভ জিরো এররের ক্ষেত্রে এই রিডিংটাকে আমরা যেটা পাবো সেটা টোটাল রিডিং এর সাথে প্লাস করব। এই ধরনের ত্রুটি মাইক্রোমিটারে সাধারণত থেকেই থাকে, নতুন অবস্থাতে এই ধরনের ত্রুটি পেয়ে থাকতে পারো, এটাকে ত্রুটিমুক্ত কিছু কিছু ক্ষেত্রে করাও যায়, আমরা করেও থাকি, যদি না সম্ভব হয় তখন এইভাবে আমাদের এটাকে রিডিং নিতে হয়। এরপর দেখো তোমরা যে এতক্ষণ দেখছিলে সেটা কি ছিল, যে একটা আউটসাইড মাইক্রোমিটার। এছাড়াও আমরা অনেক ধরনের মাইক্রোমিটার দেখে থাকি, তাদের মধ্যে কিছু কিছু স্পেশাল টাইপ মাইক্রোমিটার আমরা এখানে তোমাদেরকে ছবিতে দেখাবো এবং তাদের রিডিং নেওয়ার পদ্ধতি। এক্ষেত্রে রিডিং নেওয়ার কোনো রকম আলাদা পদ্ধতি নেই, অর্থাৎ যা পদ্ধতি তোমরা এখন শিখলে সেটাই এখানে অ্যাপ্লাই হবে। তাহলে কি না এদের গঠনগত অর্থাৎ এরা কোথায় ব্যবহার হয় তার উপরে এদের দেখতে অর্থাৎ এদের গঠনের তফাৎ হয়। এটা যেমন কি বলা হয়েছে একটা ইনসাইড মাইক্রোমিটার, অর্থাৎ এটা কোনো যদি হোল থাকে হোলের ভিতরের ডায়া মাপছি আমরা
বা হোলের ভিতরে কিছু আমরা ওইখানের অংশের মেজারমেন্ট নেব, এই ক্ষেত্রে আমরা এই ধরনের ভার্নিয়ারেরও এইরকম দেখেছিলাম জজ, এই ক্ষেত্রেও তাই। তো সেই ক্ষেত্রে যদি আমরা মাইক্রোমিটার দিয়ে এটা মেজারমেন্ট করি তখন দেখতে এটাকে বলা হয় ইনসাইড মাইক্রোমিটার। এটা হচ্ছে টিউব মাইক্রোমিটার। যেহেতু এখানে একটা এনভিল পজিশনেতে আমরা একটা টিউব ব্যবহার করেছি, বাকি দেখো গঠনটা একই, বাকি রিডিং নেওয়ার পদ্ধতি সব কিছুই একই, শুধু এটা কি না এটাতে কিছু যদি গোলাকার বস্তু যেমন ভেতরে রিংয়ের ভেতরের থিকনেস মাপার ক্ষেত্রে এই ধরনের মাইক্রোমিটার ব্যবহার করলে এটা ত্রুটিপূর্ণ অর্থাৎ অনেকটা অ্যাকিউরেট মেজারমেন্ট আমরা করতে পারি, সেই এবং সেই কারণে এই ধরনের গঠন আমাদের তফাৎ করে। কি দেখো তফাৎটা কোথায় দেখছো, এনভিল পোর্শনে, বাকি সবটাই অন্য মাইক্রোমিটারের মতন সেম থাকে। ফ্ল্যাঞ্জ মাইক্রোমিটার, এটা সাধারণত স্ক্রু থ্রেডের উপরের যে পিচ তা ক্ষেত্রে পিচ ডায়ামিটার মাপার জন্য কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এখানে কি না দেখো স্পিন্ডিলের সাথে একটা প্লেট আর এনভিলের সাথে একটা প্লেট আছে জয়েন্ট করা, বাকি সব কিছুই একই, এটাকে বলা হয় ফ্ল্যাঞ্জ মাইক্রোমিটার। এটাকে বলা হয় স্ক্রু থ্রেড বা স্ক্রু পিচ মাইক্রোমিটার, অর্থাৎ এটার মাধ্যমে এর যে পিচের ডায়ামিটার সেটাকে আমরা চেক করতে পারি। আগের যেটা দেখলে ফ্ল্যাঞ্জ, ওইখানেতে ওয়্যার মেথডেতে আমরা ওর ডায়া চেক করতে পারি, এটা ডাইরেক্টলি, অর্থাৎ এই যে এখানে এনভিলটাতে দেখো একটা ভি শেপ আছে, আর এদিকে স্পিন্ডিলের ক্ষেত্রে এখানে গোলাকার, অর্থাৎ এটা 60 ডিগ্রি হতে পারে, 55 ডিগ্রির কর পাওয়া যায়, অর্থাৎ এই অংশটা চেঞ্জ করেও লাগানো যায়। বল মাইক্রোমিটার, কি তফাৎ না এখানে একটা হাফ বল ব্যবহার করা, কোথায় হয় না এনভিল পোর্শনে। এটাতে কি হয় না একটা যদি কোনো বস্তুর আমরা থিকনেস মাপতে যাই, বলের অর্থাৎ ট্যানজেন্ট পোর্শনে যেখানে স্পর্শকটা টানতে পারি সেই শুধু, অর্থাৎ একটা টাচিং পয়েন্টের মেজারমেন্ট আমরা করতে পারবো, যেটার থেকে আমরা অনেক সূক্ষ্মভাবে মাপ নিতে পারি। শুধু কিছু তফাৎ বলতে শুধু এনভিল আর স্পিন্ডিল পোর্শনের ডিজাইনের তফাৎ করে বিভিন্ন মাইক্রোমিটার আমরা তৈরি করে থাকি। স্টিক মাইক্রোমিটার, কোনো একটা ইন্টারনাল পোর্শনে ভেতরে ঢুকিয়ে কিছু মেজারমেন্ট করতে হয়, তখন এই ধরনের মাইক্রোমিটার ব্যবহার করা হয়। ডিজিটাল মাইক্রোমিটার, এটা তো ডিজিটাল ভার্নিয়ার তোমরা আগে দেখেছো, এটা হচ্ছে ডিজিটাল মাইক্রোমিটার, অর্থাৎ এখানে রিডিংটা আমরা আর ম্যানুয়াল পদ্ধতিতে না নিয়ে ডাইরেক্টলি রিডিং এখানে ডিজিটাল হিসাবে শো করবে, অর্থাৎ এখানে আমাদের আর রিডিং নেওয়ার প্রসেসটা অতটা বেশি আমাদের নজর রাখার দরকার পড়ে না, ডাইরেক্ট রিডিংটা আমরা এখান থেকে নিতে পারি। এটা হচ্ছে এনভিল চেঞ্জেবল লার্জ মাইক্রোমিটার, অর্থাৎ একটু আগে তোমরা দেখেছিলে যে এনভিল পোর্শনেতে কি ছিল, এই জায়গাতে আমরা একটা ফিক্সড অর্থাৎ ডিজাইনগুলো বা শেপটা চেঞ্জ করতে পেরেছিলাম, এখানেতে কি করছি এই অংশেরটা সবটাই ঠিক থেকে যাচ্ছে, এইখানেতে একটু জয়েন্ট করতে পারি, মাঝখানে এখানে টেস্ট পিস দিয়ে আমরা চেক করতে পারি। কি কারণে না এটা খুব বড় সাইজের লার্জ সাইজের ডায়ামিটার মাপবো, অর্থাৎ এইখানেতে আমাদের ওই 25 পর্যন্ত যে 25 পর্যন্ত মেজারমেন্ট সেই সিস্টেমটা থেকে যাচ্ছে, মাঝখানের যে গ্যাপ সেইটাকে শুধু আমরা এখানেতে পূরণ করছি এনভিল পোর্শনে এগুলো জয়েন্ট করে, সেই জন্য এটাকে বলা হয় এনভিল চেঞ্জেবল লার্জ মাইক্রোমিটার, একটু বড় সাইজের। এতক্ষণ পর্যন্ত যতগুলো মাইক্রোমিটার দেখেছো এটা একটু ডিফারেন্ট, এটা কি কাজে ব্যবহার করা হয়, ডেপথ মাইক্রোমিটার। এইটার থেকে পরীক্ষাতে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে কোন ধরনের মাইক্রোমিটারে রিডিং উল্টোভাবে নিতে হয়। এখানে দেখো লাল কালারের অ্যারো দিয়ে আমরা দেখিয়েছি, অর্থাৎ কি বলছে অল দ্য থিংস আর সেম বাট হিয়ার মেন স্কেল ডিভিশন অর ব্যারেল ডিভিশন আর ইন রিভার্স, অর্থাৎ এইখানেতে আগের যে সমস্ত মাইক্রোমিটার দেখেছিলে যে এই দিক থেকে 0 শুরু হয়েছিল উপর দিকে 25 গিয়েছিল, আর এই ক্ষেত্রে কি না এই দিকে ভেতরেতে 0 আছে, নিচের পোর্শন এসে 25-এ শেষ হয়েছে, অর্থাৎ এইটাই একমাত্র তফাৎ ডেপথ মাইক্রোমিটারে অন্য মাইক্রোমিটারের সাথে, বাকি রিডিং নেওয়ার প্রসেস সব কিছু একই। অ্যারোটাকে দেখানো হয়েছে কেন, এটা তোমাদেরকে বারবার বলছি, মনে রাখার জিনিস, পরীক্ষাতে এই কোশ্চেনটা এসে থাকে অনেক সময়। কোন প্রকার মাইক্রোমিটারে রিডিং নেওয়ার প্রসেসটা একটু অন্য মাইক্রোমিটারের তুলনায় আলাদা হয়। কিভাবে মাইক্রোমিটারকে ব্যবহার করবে সেটা দেখো, এখানে দেখা যাচ্ছে ধরতে শেখানো হয়েছে যে কোনখানে ধরলে হাতের উপরে রেখে এটাকে ঘোরাতে সুবিধা হয়, রিডিং নিতে সুবিধা হয়। আমরা যদি কোনো ভাইসের সাহায্য নিই সেখানে ওইখানে দেখো আটকিয়ে দেখানো হয়েছে। আশা করি তোমরা রিডিং নেওয়ার প্রসেস বা এই সমস্তগুলো শিখতে পেরেছো।
থ্যাংক ইউ, গুড উইশেস টু অল। অবশ্যই যদি কিছু কমেন্টস থাকে কমেন্টস করবে, লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।